ঊনবিংশ শতাব্দীতে পেরুর উপকূলে জেলেরা প্রতি বছর ক্রিসমাসের সময় সমুদ্রে মাছ ধরতে যেতেন। কিন্তু কিছু কিছু বছর তারা লক্ষ্য করলেন ঠিক ক্রিসমাসের কাছাকাছি সময়ে সমুদ্রের পানি অস্বাভাবিকভাবে উষ্ণ হয়ে উঠছে, আর তার সাথে সাথে মাছের সংখ্যা হঠাৎ কমে যাচ্ছে। জেলেরা ভাবলেন এটি হয়তো শিশু যিশুর আগমনের সঙ্গে কোনো রহস্যময় সম্পর্ক যুক্ত। তাই তারা এর নাম দিলেন এল নিনো, যার অর্থ শিশু যিশু। কিন্তু তারা জানতেন না সমুদ্রের নিচে ঘটে চলা এই আপাত সাধারণ ঘটনাটি একদিন পুরো পৃথিবীর আবহাওয়া ব্যবস্থাকে নাড়িয়ে দেবে। এটি ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতির কারণ হবে, ধ্বংস করবে প্রবাল প্রাচীর, বাড়িয়ে দেবে খরা, বন্যা ও তীব্র তাপপ্রবাহের ঝুঁকি। কিন্তু প্রশ্ন হলো, প্রশান্ত মহাসাগরের বুকে জন্ম নেওয়া এই ঘটনা কিভাবে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা বাংলাদেশ সহ পুরো বিশ্বের আবহাওয়া ও অর্থনীতিকে প্রভাবিত করে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এল নিনো বোঝার জন্য প্রথমে বুঝতে হবে পৃথিবীর স্বাভাবিক সমুদ্র বায়ু ব্যবস্থা কিভাবে কাজ করে। প্রশান্ত মহাসাগরে স্বাভাবিক অবস্থায় একটি বিশাল বায়ু প্রবাহ ব্যবস্থা কাজ করে, যাকে বলা হয় ওয়াকার সার্কুলেশন। এখানে ট্রেড উইন্ডস বা বাণিজ্য বায়ু পূর্ব থেকে পশ্চিমে বয়ে যায়, অর্থাৎ দক্ষিণ আমেরিকা থেকে এশিয়া ও অস্ট্রেলিয়ার দিকে। এই বাতাস সমুদ্রের উপরিভাগের উষ্ণ পানিকে পশ্চিম দিকে ঠেলে দেয়। ফলে দক্ষিণ আমেরিকার উপকূলের কাছে সমুদ্রের গভীর থেকে ঠান্ডা ও পুষ্টি সমৃদ্ধ পানি উপরে উঠে আসে। এই প্রক্রিয়াকে বলা হয় আপওয়েলিং। এই পুষ্টির কারণেই পেরুর উপকূল পৃথিবীর অন্যতম সমৃদ্ধ মৎস্য অঞ্চলে পরিণত হয়েছে। কিন্তু এল নিনো এর বছরগুলোতে এই পুরো সিস্টেম বদলে যায়। ট্রেড উইন্ডস দুর্বল হয়ে পড়ে, ফলে উষ্ণ পানি আর পশ্চিমে ঠেলে যেতে পারে না। এই উষ্ণ পানি পূর্ব প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ে এবং সেখানে জমা হতে থাকে। ফলে আপওয়েলিং দুর্বল হয়ে যায় বা অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। সমুদ্রের তাপমাত্রা বেড়ে যায় এবং অতিরিক্ত তাপ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। এই পরিবর্তন শুধু সমুদ্রেই সীমাবদ্ধ থাকে না, এটি পৃথিবীর আবহাওয়া ব্যবস্থাকে প্রভাবিত করে বৃষ্টিপাত, খরা, ঝড় এবং তাপপ্রবাহের ধরন বদলে দেয়। ইতিহাসের সবচেয়ে বড় এল নিনোগুলোর দিকে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। 1982 সালের এল নিনো ছিল বিংশ শতাব্দীর অন্যতম শক্তিশালী এল নিনো। এর ফলে বিশ্বজুড়ে ব্যাপক বন্যা, খরা এবং কৃষি ক্ষতি দেখা যায়। হাজার হাজার মানুষের জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হয়। বিজ্ঞানীরা এমনকি ওই সময় পৃথিবীর ঘূর্ণনের গতিতেও অত্যন্ত ক্ষুদ্র পরিবর্তনের প্রমাণ পেয়েছিলেন, যার ফলে দিনের দৈর্ঘ্য মিলিসেকেন্ডের ভগ্নাংশ পরিমাণ পরিবর্তিত হয়ে গিয়েছিল। এরপর আসে 1997-98 সালের সুপার এল নিনো। এটিকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এল নিনোগুলোর একটি ধরা হয়। গবেষকদের হিসাব অনুযায়ী এর দীর্ঘমেয়াদী বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব ট্রিলিয়ন ডলারের পর্যায়ে পৌঁছেছিল। পেরু সহ বহু দেশের অর্থনীতি এতে বড় ধাক্কা খেয়েছিল। সবশেষে আসে 2023-24 সালের এল নিনো। বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMO 2023 সালের জুলাই মাসে এর সূচনা নিশ্চিত করে। এর ফলে বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ, খরা এবং চরম আবহাওয়ার ঘটনা বেড়ে যায়। কোটি কোটি মানুষের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাবের মুখোমুখি হয়। বাংলাদেশে এল নিনো এর সরাসরি প্রভাব না পড়লেও এটি দেশের আবহাওয়াকে যথেষ্ট প্রভাবিত করে। তেমনই একটি দিন ছিল 3 জুলাই 2023। 3 জুলাই 2023 পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম দিনের একটি। এদিন বিশ্বের গড় তাপমাত্রা সর্বোচ্চ 17.01 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তার ঠিক পরের বছরই এই রেকর্ড ভেঙে যায়, যেখানে 2024 সালকে দ্য ওয়ার্মেস্ট ইয়ার অন রেকর্ড ধরা হয়। 2023 সালে আমরা এর একটি বাস্তব উদাহরণ দেখেছি। বাংলাদেশের বহু জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। অনেক অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায়, যা স্বাভাবিক জীবনযাত্রা, কৃষি, বিদ্যুৎ সরবরাহ এবং জনস্বাস্থ্যের উপর বড় চাপ সৃষ্টি করেছিল। তীব্র গরমে স্কুল পর্যন্ত বন্ধ রাখতে হয়েছিল, আর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছিলেন খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষরা। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এর তথ্যমতে বাংলাদেশে 2023 সালের মৌসুমি স্বাভাবিকের চেয়ে প্রায় 67% কম বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা এবং খুলনা অঞ্চলে তাপমাত্রা তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করে।
চুয়াডাঙ্গা ও রাজশাহীতে 2023 সালের এপ্রিল ও জুন মাসে তাপমাত্রা 42 ডিগ্রি থেকে 43 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। যদিও এল নিনো মানেই প্রতি বছর বাংলাদেশে খরা বা তাপপ্রবাহ হবে এমন নয়, কারণ বাংলাদেশের আবহাওয়া ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং অন্যান্য আঞ্চলিক জলবায়ু ব্যবস্থা দ্বারাও প্রভাবিত হয়। তবুও বিজ্ঞানীরা মনে করেন শক্তিশালী এল নিনো বছরগুলোতে বাংলাদেশের তাপপ্রবাহের ঝুঁকি বৃদ্ধি পায় এবং মৌসুমি বৃষ্টিপাতের স্বাভাবিক ধরনে পরিবর্তন আসে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল জলবায়ু পরিবর্তনের কারণে এই চরম ঘটনাগুলোর প্রভাব ভবিষ্যতে আরও বাড়তে পারে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী 2050 সালের মধ্যে বাংলাদেশে 1 কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে থাকতে পারে। এল নিনো একটি প্রাকৃতিক চক্র, এটিকে থামানো সম্ভব নয়, কিন্তু চাইলেই এর ক্ষতি কমানো সম্ভব। পৃথিবীর জলবায়ু সংকটের বিরুদ্ধে মানুষের হাতে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কার্যকর অস্ত্রগুলোর একটি হলো গাছ। একটি পূর্ণবয়স্ক গাছ বছরে কয়েক কেজি থেকে কয়েক 10 কেজি পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে। একই সঙ্গে এটি বাতাস ঠান্ডা রাখে, মাটি ধরে রাখে, বন্যার ঝুঁকি কমায় এবং জীববৈচিত্র্য রক্ষা করে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে কি আমরা পর্যাপ্ত গাছ লাগাচ্ছি? বাংলাদেশ বন বিভাগ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর সহায়তায় পরিচালিত সর্বশেষ জাতীয় বন জরিপ 2016 থেকে 2019 অনুযায়ী বৈশ্বিক সংজ্ঞা মেনে দেশের মূল বনাঞ্চলের পরিমাণ প্রায় 12.8%। গ্লোবাল ফরেস্ট ওয়াচ এর তথ্য অনুযায়ী 2001 থেকে 2025 সালের মধ্যে বাংলাদেশ প্রায় 2,70,000 হেক্টর গাছের আচ্ছাদন হারিয়েছে, যা 2000 সালের তুলনায় প্রায় 14% হ্রাসের সমান। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে চট্টগ্রাম অঞ্চলে। দেশের মোট গাছের আচ্ছাদন হারানোর প্রায় 94%ই ঘটেছে এই অঞ্চলে। গবেষণাগুলো দেখায় অবকাঠামো নির্মাণ, বসতি বৃদ্ধি, কাঠ সংগ্রহ এবং পাহাড়ি অঞ্চলে অনিয়ন্ত্রিত ভূমি ব্যবহারের কারণে বনভূমি ক্রমাগত সংকুচিত হচ্ছে। শহরগুলোতে গাছ কমে যাওয়ায় তাপমাত্রা আরও বেশি অনুভূত হচ্ছে, যাকে বিজ্ঞানীরা বলেন আরবান হিট আইল্যান্ড ইফেক্ট। এখন প্রশ্ন হলো, আমরা কি এই পরিস্থিতি বদলাতে পারি? উত্তর হলো হ্যাঁ, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে গাছ লাগান এটি লিখে নয়। আমাদের দরকার রাস্তার পাশে গাছ লাগানো, স্কুল কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি, খালি জমিতে দেশীয় প্রজাতির গাছ লাগানো, নদীর তীর ও উপকূলে সবুজ বেষ্টনী তৈরি করা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গাছগুলো এখনো আছে সেগুলোকে রক্ষা করা। কারণ একটি পূর্ণবয়স্ক গাছ কাটা মানে শুধু একটি গাছ হারানো নয়, বরং এর সঙ্গে হারিয়ে যায় পাখির বাসা, মাটির স্থিতিশীলতা, ছায়া, অক্সিজেন এবং ভবিষ্যতের জলবায়ু সুরক্ষার একটি স্তম্ভ। আজ আপনি যদি একটি গাছ লাগান, হয়তো কাল পৃথিবী বদলে যাবে না, কিন্তু যদি বাংলাদেশের 18 কোটির মানুষ প্রত্যেকে একটি করে গাছ লাগায় এবং সেটিকে বাঁচিয়ে রাখে, তাহলে সেটি হবে ইতিহাসের সবচেয়ে বড় পরিবেশগত পরিবর্তনগুলোর একটি। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধটা হয়তো আমরা একা জিততে পারবো না, কিন্তু একটি গাছ লাগিয়ে আমরা অন্তত ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীটাকে একটু বেশি বাসযোগ্য করে যেতে পারি। তাই প্রশ্নটা আর কেউ গাছ লাগাবে কিনা তা নয়, প্রশ্নটা হলো আপনি আপনার গাছটা কবে লাগাবেন।